ছবি সব বলে না, শিল্পী ও নির্দেশক। তো আজকে ইস্টবেঙ্গল জিতেছে বেশ ভালোভাবে, আইএসএলের প্রথম ম্যাচে জিতলো নর্থ ইস্টের বিরুদ্ধে। এই প্রথম ইস্টবেঙ্গল আইএসএল শুরু করলো একটা জয় দিয়ে আইএসএলের ইতিহাসে। তো আজকে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রাক্তন ফুটবলার বা যারা এই মুহূর্তে কোচিং করছে তাদের কাছে এই খেলা নিয়ে অনেক আলোচনা শুনবেন। আমার চ্যাট ফোরামে জোর আলোচনা চলছে। ছবি টবি শেয়ার হলে একের পর এক লাইক পড়ে যাচ্ছে চ্যাট ফোরামে। যে কোনো ছবি এইটা হয় খুব স্বাভাবিক। ভালো দিন, শুভ দিনে যে কোনো ছবি প্রচুর লাইক শেয়ার পায় চ্যাট ফোরামে। যাকে তো একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা ম্যাচ চলাকালীন অল্প বিস্তর আলোচনা করছিলাম, খুব বেশি করতে পারছিলাম না, কেননা কাজ করতে করতে খেলাটা দেখতে হচ্ছিল, তাই লেখালেখি হচ্ছিল না। এই খেলায় চোখ ছিল, তার সাথে সাথে কাজও করতে হচ্ছিল। তো ওই শিল্পী ও নির্দেশক এই ইস্টবেঙ্গল এই যে টিমটাতে একটা সমস্যা রয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই খেয়াল করেছেন, যে ক্রিয়েটিভিটির একটা সমস্যা রয়েছে। ক্রিয়েটিভিটির সমস্যাটা কিন্তু মানে অপ্রত্যাশিত নয়, কেননা আমরা যেটা জানি যে ইস্টবেঙ্গলের যিনি কোচ এই মুহূর্তে রয়েছেন অস্কার, আহ, তার ক্রিয়েটিভিটিটা অনেকটাই ব্যক্তি নির্ভর। মানে ব্যক্তিগতভাবে বিভিন্ন প্লেয়ারদের যে ক্রিয়েটিভিটি থাকে তার উপর টিম গেমটার ক্রিয়েটিভিটি অনেকটা নির্ভর করছে এই এই কোচের ক্ষেত্রে। তা আপনারা বলতে পারেন না শিল্পী বা খেলোয়াড়রাই তো ক্রিয়েটিভ হবে, না ব্যাপারটা ঠিক তাও নয়। আপনারা সিনেমার কথা ভাবুন, একজন মুভি ডিরেক্টর সত্যজিৎ রায়ের কথা ভাবুন, বা এরকম অনেক মুভি ডিরেক্টর আছে, যেমন মাজিদ মাজিদি, ইরানিয়ান মুভি ডিরেক্টর। তো এরা অনেক নন অ্যাক্টারকে দিয়ে কাজ করায়। তো সত্যজিৎ রায় বিভিন্ন সিনেমাতে একদিকে পোর খাওয়া অ্যাক্টাররা যেমন ছিল, আপনার এই সৌমিত্র, উত্তম কুমার, সন্তোষ দত্ত, তো তেমনই উৎপল দত্ত, তেমনই প্রচুর উনি কিন্তু মানে আনকোরা, মানে যারা হয়তো কোনো দিন অ্যাক্টিং করেনি তাদের নিয়েও কাজ করেছেন, ছবির প্রয়োজনে তাদের নিয়ে কাজ করেছেন, এবং এমনভাবে কাজটা উনি করেছেন, ওনার কাজ করার বিভিন্ন টেকনিক ছিল। তা আপনারা যখন একটা মুভিটা দেখেছেন, মনে হচ্ছে একটা অসম্ভব একটা ক্রিয়েটিভ কাজ হয়েছে। সেখানে কে অ্যাক্টার, পোর খাওয়া স্টেজের অ্যাক্টার, কে মুভি অ্যাক্টার, সিনেমার অ্যাক্টার, কে কোনো দিন অ্যাক্টিং করেনি, আপনার কেউ কিন্তু বুঝতে পারেননি। সে মুকুল থেকে শুরু করে সে দুর্গা, অপু, এরা কেউই অ্যাক্টার নয়। তো এই যে এখানে হচ্ছে ডিরেক্টরের ক্রিয়েটিভিটি। একজন একজন ডিরেক্টর জানে কিভাবে একটা মুভি বানাবে, একটা ফ্রেম বানাবে, যেখানে একটা ক্রিয়েটিভিটি একটা দেখা যাবে। তো ইস্টবেঙ্গলের কোচের ক্ষেত্রে ওনার যে মানে পাসিং গেমটা হয়, আপনার প্রথমত এটা বিশেষ করে দেখবেন যে বক্সের কাছে গিয়ে যে কী করে স্পেস ক্রিয়েট করবে, কী করে ভেদ করবে। অপোনেন্ট একটু লো ব্লক খেলছিল, ইস্টবেঙ্গল অনেকটা ওপরে উঠে খেলছিল, কিন্তু ওই বক্সের ওখানে গিয়ে কী করে বল দেওয়া নেওয়া করবে, পাস এক্সচেঞ্জ করবে, করে জায়গা তৈরি করবে, ক্রস করবে, থ্রু পাস করবে, সেগুলো হচ্ছিল না। একদম দ্বিতীয়ার্ধের শেষের দিকে যখন ওই 2 গোল হয়ে গেল, তখন ওরা একটা হাফ ছেড়ে দিল, মানে হাত তুলে দিল রাদা, বা টাওয়েল ফেলে দিল, যেটা বলে কুস্তির ভাষায় বা বক্সিংয়ের ভাষায়। তো তখন একটা স্পেস ক্রিয়েট হয়ে গেল, তখন কাউন্টার অ্যাটাকে গিয়ে ইস্টবেঙ্গল অনেক স্পেস ক্রিয়েট করলো, শেষে তৃতীয় গোলটা হলো। কিন্তু এই যে মানে একটা টাইট ম্যাচে যখন অপোনেন্ট বেশ জমাট রক্ষণ নিয়ে খেলছে বা জমাট মাঝমাঠ, সেখানে কি করে স্পেস ক্রিয়েট করবেন, কি করে জায়গা তৈরি করবেন, বলের গোলের সুযোগ তৈরি করবেন, সেইটাতে একটা সমস্যা রয়েছে। তো সেই সমস্যাটা দেখুন, মানে অস্কার যতদিন আছে সেই সমস্যাটা তো থাকবেই, কেন উনি তো ক্রিয়েটিভ ডিরেক্টর নন। ওনার ক্রিয়েটিভিটি নির্ভর করছে ব্যক্তিগত প্লেয়ারদের ক্রিয়েটিভিটির উপর। তো যে অ্যান্টনি, কেন ছেলের নাম অ্যান্টন, তাই তো, ছেলেটা দেখা যাক কবে আসে, কেননা ওর খেলাটা আমি দেখে বলেছিলাম যে ও কিন্তু একটু নাম্বার 10 হিসেবে খেলে, পেছন থেকে খেলে, একটু ক্রিয়েটিভিটি আছে ওর মধ্যে। তো ও যতক্ষণ না আসছে একটু সমস্যা হবেই। মানে মিগুয়েলের তো দেখেছেন, মিগুয়েল দৌড়ঝাঁপ করে, মিগুয়েল কোন পজিশনে খেলছে বোঝা যাচ্ছিল না, অনেকটা উপরে থাকছিল, থ্রু পাস মিগুয়েলের একটাও লাগছিল না, মানে যে ফাইনাল অ্যাটাকিং জোনে গিয়ে যে ফাইনাল পাসটা দেবে সেটা হচ্ছিল না। এবার এই ফাইনাল জোনে গিয়ে আপনি যে একা একটা ডিফেন্স সেরা থ্রু পাস দিয়ে দেবেন, বলে বলে দেবেন কৃষ্ণনদী টাইপ, এটা আজকের দিনে হওয়া খুব মুশকিল। না, আজকের দিনে খেলাটা অনেক বেশি আধুনিক হয়ে গেছে, অনেক বেশি
ছকে বাঁধা খেলা হয়ে গেছে, সে আগেকার দিন আর নেই, সেই কৃষাণুদের আমলটা নেই যে সবাই একটু ছন্ন ছাড়া খেলছে, ডিফেন্স অনেক ফাঁকফোকর, তার মাঝখানে আপনি একের পর এক থ্রু পাস বাড়িয়ে যাচ্ছেন। তো আজকের দিনে কিন্তু সবাই, এই নর্থ ইস্ট এত দুর্বল টিম, ওদের আলাদিনকে ছেড়ে দিতে হয়েছে অর্থের অভাবে, তা সত্ত্বেও দেখবেন একটা জমাট ভাব নিয়ে ওরা খেলছিল। এমন নয় যে সবাই বক্সের মধ্যে ঢুকেছিল, কিন্তু একটা ছকে বাঁধা, মানে দাবার বোর্ডের মতন একটা ছক করে ডিফেন্স করছে, লোকের কাউন্ট বাড়িয়ে দিচ্ছে। তো এইগুলো ভাঙতে গেলেও আপনাকে কিন্তু সেরকম আপনাকেও সেরকম মানে ক্ষুরোদার মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, তবেই আপনি কিন্তু এই একজনের রক্ষণাত্মক ছকটাকে আপনি ভাঙতে পারবেন। তো দেখা যাক কী হয়। তো ছবি সব কথা বলে না, একটা আনন্দের মুহূর্ত আজকে আপনারা পেলেন। দেখি এরকম কতগুলো আনন্দের মুহূর্ত আমরা পাই। আমরা তো জানি এই বছরের আইএসএলে বেশিরভাগ টিমের কিন্তু খুব খারাপ অবস্থা, মানে নর্থ ইস্ট কাজে দেখে খুব খারাপ লাগছিল। একটা সেট টিম, তাদের যে মেন গোল স্কোরার বা টিমে যে একদম লিডার, মানে যে টিমটাকে ইন্সপায়ার করে তাকে ছেড়ে দিতে হলো অর্থের অভাবে, এরকম একাধিক টিমের কিন্তু এই বছরে এরকম খারাপ অবস্থা। তো এই বছরে আইএসএলটা কিন্তু এই গুটি কতক টিমের মধ্যেই কিন্তু এই যে কম্পিটিশনটা থাকা উচিত, মানে ইস্টবেঙ্গলেরও সেই দৌড়ে থাকা উচিত এই বছর অন্তত। কেননা খুব বেশি টিম কিন্তু এই বছর ওই মানে সেইভাবে টিম বানাতে পারেনি অর্থের অভাবে। তো দেখা যাক ইস্টবেঙ্গল আগামী দিনে কী করে। ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার নিয়ে আমি লেখালেখি করেছি যে দেখতে হবে সে আগামী দিনে কী করে। আজকে টিমটা তো খুবই দুর্বল ছিল, প্রতিপক্ষ টিমটা। তো একটু ভালো টিমের বিরুদ্ধে সে কীরকম করে, আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে, দেখুন আপনি যত ভালোই নাম্বার 9 আনুন না কেন, যদি ঠিকঠাক করে টিম গেমটা না হয়, তাহলে নাম্বার 9 যতই ভালো আনুন সে কিন্তু একটু চাপে পড়বে। তো এই অ্যান্টন বলে ছেলেটা আসার পর দেখা যাক, তখন আর একটু ভালো করে আমরা একটু বিচার বিশ্লেষণ করতে পারবো এই নতুন এজেজারি ছেলেটা কীরকম। তো দেখা যাক, আপাতত আনন্দ করা যাক, আগামী দিন নিশ্চয়ই ভালো হবে।